আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি। আজকে আপনাদেরকে ওই দিন সমাস পরিচিতি বা সমাসের প্রাথমিক ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর একটা সমাসের একটা প্রকারভেদ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে প্রকারভেদটা নিয়ে আলোচনা করব সেটা হলো কর্মধারয় সমাস। একটা কথা মনে রাখবেন, সমাসগুলো এটা আসলে চারটা ক্যাটাগরি হয়ে থাকে। যেমন কিছু সমাস আছে করপদ প্রধান, আর কিছু আছে পূর্বপদ প্রধান, আর কিছু আছে উভয় পদ প্রধান, আর কিছু আছে কোনোটি নয়, কোনো পদেই নয়, মানে অন্য পদ প্রধান। এটা এখন অন্য পদ বা কেউ কেউ বলে তৃতীয় পদ। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমি একটা কৌশল বলবো ইনশাল্লাহ। কি বললাম? যেমন কর্মধারয়, এটা পরপদ প্রধান, আর কিছু আছে পূর্বপদ, কিছু উভয় পদ, আর কিছু বা পদ আরেকটা সমাস আছে, এটা কোনো পদেই প্রাধান্য পাবে না, মানে অন্য পদ বা তৃতীয় পদ প্রাধান্য পাবে। তৃতীয় পদ তো আরেক পদ বা অন্য পদ আর কি। যেমন আমরা যদি বলি, দেখেন ওই দিন পড়ছিলাম, মনে রাখবেন, দ্বন্দ্ব, দ্বন্দ্বে উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান। আচ্ছা, এটা মনে রাখবেন, দ্বিতকে পরপদ প্রধান। মানে কি? দ্বন্দ্বে উভয় পদ, মানে দ্বন্দ্ব পদ ওই দিন পড়েছিলাম, দ্বন্দ্ব সমাস যদি হয়, দ্বন্দ্ব হয়, তাহলে দুটোই প্রাধান্য পাবে। যেমন আমি যদি লিখি মা বাবা, এখানে মা কে বোঝাচ্ছে, বাবা কে বোঝাচ্ছে, দুটোই, এই জন্য উভয় পদ প্রধান। আচ্ছা, আর দ্বিতক বলতে আমি এখানে কি বুঝেছি? দ্বিতকে মানে পরপদ প্রাধান পাবে, মানে দ্বিতক মানে দ্বিগু, দ্বিগু তো মানে তৎপুরুষ, তৎপুরুষ, আর ক মানে কর্মধারয়। ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা হবে ইনশাল্লাহ। ভেঙে ভেঙে দিচ্ছে আর কি, ছোট ক্লাস তা না হলে অনেক বড় হয়ে যায়। দ্বিতকে কি পরপদ প্রদান পাবে? দ্বিতক মানে দ্বিগু, তৎপুরুষ এবং কত হলো কর্মধারয়, ওই তিনটাতে পরপদ প্রদান পাবে। আচ্ছা, আর কিছু আছে কি বললাম? পূর্বপদ। যেমন একটা সমাস আছে অব্যয় ভাব, অব্যয় ভাবে পূর্বপদ। আচ্ছা, আরেকটা আছে কি বহুব্রীহি, এটা কোনো পদই নাই, প্রথম পদ না, পরপদ না, অন্য পদ প্রধান, অন্য পদ। তার মানে এটা মনে রাখবেন, দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে পরপদ প্রধান। আচ্ছা, দ্বিগু, দ্বিতক বলতে কি দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, আর অব্যয়ভাবে পূর্বপদ, আর বহুব্রীতে কি অন্য পদ। এটা এবার বলা যায়, আপনি বারবার টেনে টেনে দেখে মুখস্থ করবো। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে গায়ে পরপদের গান, আর অব্যয়ভাবে পূর্বপদ, বহুব্রীহি অন্য পদ। অব্যয়ভাবে পূর্বপদ, বহুব্রীহি অন্য পদ। আর কি এই দ্বিতক বললাম, দ্বিতক মানে এই তিনটা সময় শেষ হয়ে গেল, মানে দ্বিতকে পরপদ, দ্বিগু তৎপুরুষ কর্মধারয় পরপদ, দ্বন্দ্বে উভয় পদ, অব্যয়ভাবে পূর্বপদ, বহুব্রীহিতে অন্য পদ। খালাস, শেষ। আচ্ছা, তার মানে আমরা কি বললাম? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান পাবে? কর্মধারয় সমাসে কোন পদ অথবা ভেষ বাক্য দেখে সমাস আপনি নির্ণয় করতে পারবেন। ভেষ বাক্য থেকে সমাস যখন নির্ণয় করবেন, সেটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। এটা সিস্টেম রইল এরকম, আমি যদি বলি যে, এটা মনে রাখবেন, আমি মৌখিক বলে যাচ্ছি, যে সে যেটি, যিনি তিনি থাকলে কর্মধারয় হয়, ভেষ বাক্যের শেষে যা থাকলে বহুব্রীহি কয়, ও এবং আর যুক্ত দ্বন্দ্ব সমাস হয়,
সমাহার বা মিলনার্থে দ্বিগু সমাস হয়। বিভক্তি লোপ পেলে তারে তৎপুরুষ কয়, না পেলে সেটা অলোক সমাস হয়। অব্যয়ভাবে হয় অব্যয়, আজ আমরা দূর করব সমাসের ভয়। মানেটা হলো কি বলছি, আবার বলতেছি আমি, মনে রাখবেন। যে সে যেটি যিনি চিনি থাকলে কর্মধারয় হয়, বেশ বাক্যের শেষে যার থাকিলে বহুব্রী হয়। ও এবং আর যুক্ত দ্বন্দ্ব সমাস হয়, সমাহার বা মিলনার্থে দ্বিগু সমাস হয়। বিভক্তি লোপ পেলে তারে তৎপুরুষ কয়, না পেলে সেটি অলোক সমাস হয়। অব্যয়ভাবে হয় অব্যয়, আজ আমরা দূর করব সমাসের ভয়। তার মানে কর্মধারয় সমাস জেনারেলি 5 ভাগে বিভক্ত করে। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বেশি আসে এটা এটা আর এটা খুবই কমে আসে। এটার মধ্যে বিভিন্ন বড় বড় ব্যাংক পরীক্ষা, জব ইয়ার পরীক্ষার মধ্যে এটা আসলে বেশি আসে। প্রাইমারি, বিসিএস, ব্যাংক, এগুলোর মধ্যে বেশি আসে। আচ্ছা, সাধারণ কর্মধারয় ও মধ্যপদলোপী আমি কর্মধারয় আলোচনা করবো ইনশাল্লাহ। এই তিনটা আমি আলোচনা করবো। আমি কিছু সমাস এখানে লিখে রেখেছি যাতে করে আপনাদের জন্য সহজ হয়। এই জন্য এই জিনিসগুলো যখন আমি ব্যাখ্যা করব তখন আপনার সহজে আসলে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, মধ্যপদলোপীটা নিয়ে একটু বলি। আর সাধারণ, এটা মনে হয় জেনারেলি নাউন প্লাস নাউন হবে, যেমন কি বিশেষ্য প্লাস বিশেষ্য হবে। দেখেন এখানে প্রাণভয় বলতে কি বললাম, যে প্রাণভয় বলতে পরিমাণ জল। এই যে মধ্যের পদ লোপ পেয়েছে, তাই এটা মধ্যপদ। হাতে পরার ঘড়ি যখন আমি লিখলাম, হাতে পরার ঘড়ি, তার মানে কি এই মধ্যের পদ লোপ পাইছে। এই যে হাতে ঘড়ি মানে হাত ঘড়ি, এই জন্য এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখানে আমরা একটা কথা, এটা আমরা বলতে পারি হাতে পরার যে ঘড়ি, এটা আমরা বলতে পারি। তার মানে কি না, যেও কিন্তু লোপ পাইছে। বলছি কি, যে সে যেটি যিনি তিনি থাকলে কি হয়, কর্মধারয় হয়। ওই যে হাতে পরার যে ঘড়ি, এখানে যে কথাটা আমরা এখানে লিখতে পারি। এই জন্য এটা কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, একটা আছে কি সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় জেনারেলি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আচ্ছা, আমরা যদি লিখি রাঙ্গামাটি, রাঙ্গামাটি, রাঙ্গা যে মাটি, হ্যাঁ, রাঙ্গা বা রঙিন যে মাটি, রাঙ্গামাটি। আচ্ছা, এটা এই যে রাঙ্গামাটি আমি কথাটা লিখলাম, এখানে কিন্তু একটা জিনিস ফলো করে দেখেন, এটা কিন্তু রাঙ্গা কিন্তু অ্যাডজেক্টিভ, আর মাটিটা কি, এটা নাউন। সরি এখানে না, এখানে কি মহাজন, কি মহান যে জন, এটা যদি আমি ভেষ বাক্য করি, মহান যে জন, মহাজন। এই যে মহান অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ প্লাস জন্ম নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন হবে তখন সেটা কি হবে, সাধারণ কর্মধারয়। আর যখন দুটি নাউন হবে, যেমন নাউন প্লাস নাউন হবে, নাউন প্লাস নাউন, এটা নাউন প্লাস নাউন, তখন হয়ে যাবে কি, এই যে আমি হাত পাকা, হ্যাঁ, হাতে নির্মিত যে পাকা, এটি কিন্তু হাত পাকা। এই যে হাতে নির্মিত যে পাকা, এই যে নির্মিত যে পাকা, নির্মিত যে কথাটাকে এখানে মধ্যের পদ লোপ পাইছে বিধায় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবং নাউন প্লাস নাউন, আর এখানে এর যখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে তখন এটি হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, আমি যদি লিখি মহানবী, ঠিক মহান যে নবী, এই যে মহান কিন্তু অ্যাডজেক্টিভ আর নবী তো নাউন, এই জন্য এখানে মহানবী এটা সাধারণ কর্মধারয়। আবার বলছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে সাধারণত কি হবে, সাধারণ কর্মধারয়। আর মধ্যে দিয়ে লিখি ঘর জামাই, ঘরে আশ্রিত যে জামাই, মধ্যের পদ লোপ পাইছে কি, ঘর জামাই। ঘর জামাই দুইটা কি বিশেষ্য, বিশেষ্য মানে নাউন প্লাস নাউন হবে, তখন মধ্যপদলোপী কর্মধারয়। আর সাধারণ কর্মধারয় কি, যখন এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে সেটাই কি সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, এবার আসেন, এখানে আমি যে মেইন কর্মধারয় সমাসের মেইন যে কথাগুলা, উপমান, উপমিত, রূপক, এই তিনটার মধ্যে বেশি আসে। আমি এখানে আগে থেকে কিছু লিখে রেখেছি যাতে করে সময় মানে কম সময় বাঁচে। এই জন্য এই সমাসগুলা এখানে বসবে। কোনটা
কোনটা কোথায় বসবে এটা আপনারা এমনিতে পারবেন, নিজের আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। আমি জাস্ট এই তিনটা নিয়ে তিনটা কথা বলবো, তখন এখানে যে সমাসগুলো আছে এই প্রত্যেকটা আপনারা নিজেরাই বসাই দিতে পারবেন, আমার আর মানে বসানোর প্রয়োজন হবে না। আচ্ছা, এর মধ্যে দেখেন আমি বলি, মনে রাখবেন একটা কথা, এখানে কি আছে? উপমান। আচ্ছা দেখেন তো, উপমান, উপমানের মধ্যে আমি উপমা লিখতে পারি কিনা? আমি যদি এখানে দন্ত ন বাদ দেই, হ্যাঁ, তখন এখানে কি থাকে? উপমা। আচ্ছা, আমরা যখন কোনো কিছু উপমা হিসেবে উপস্থাপন করি তখন কিন্তু কথাটা সঠিক, উপমা দেওয়া আর কি। উপমা কথাটা কি সঠিক, এটা মনে রাখবেন। তার মানে উপমা যখন দেই তখন কি সঠিক। কেমনে মনে রাখবেন এটা দেখেন, এখানে লেখা আছে কি? মিত, উপমিত। মনে রাখবেন এখানে তো মিত যদি লিখি, মনে রাখবেন মিত মানে মিথ্যা। মিত মানে কি? মিথ্যা। আবার বলতেছি, উপমানের মধ্যে উপমা আছে, উপমা মানে সত্য। আর এখানে উপমিত মধ্যে মিত আছে, মিত মানে মিথ্যা। আর এখানে আছে দেখেন রূপক। রূপক যখন আমি লিখলাম তখন মনে রাখবেন, রূপক মনে রাখবেন, আমি অন্যভাবে বলছি মনে রাখার জন্য। রূপক মানে একটা রূপ আছে আর একটা রূপ নাই, তখনই সেটা রূপক। যেহেতু একটা রূপ থাকবে, একটা দেখা যাবে, রূপ আছে মানে কি? যদি রূপ থাকে তাহলে আমরা দেখতে পাবো। আর যদি কোনো কিছু রূপই না থাকে, আকার ইঙ্গিত রূপ না থাকে, তখন কিন্তু আমরা জিনিসটা সেটা দেখতে পারবো না। একটা রূপ আছে আর একটা থাকবে না, তাই এটা রূপক বলি। আমি মনে রাখার জন্য, বোঝানোর জন্য বলছি, এটা ব্যাকরণের কোনো কথা না। কি? যখন দেখবো রূপ একটা আছে আর একটা রূপ নাই, সেটাই রূপক। যখন মিত মিথ্যা হবে তখন এখানে উপমিত। আর উপমা যখন সত্য হবে, কেন উপমা কথাটা দ্বারা সত্যই বোঝায়, এই জন্য এখানে কি হবে? উপমান সমাস। সত্য বললে উপমান, মিথ্যা বললে উপমিত, একটা রূপ আছে আর একটা রূপ নাই, তখন হবে রূপক। আমি কথাটা আবারও ক্লিয়ার করছি। যখন উপমা হবে, এই যে উপমা আছে এখানে, উপমান থেকে আমরা উপমা লিখতে পারি। তার মানে উপমা সত্য কথাকে গুলোকে বলা হয়, তাই এখানে সত্য কথাগুলো আছে। এখানে মিথ্যার মধ্যে মিথ্যা আছে, মিত মানে মিথ্যা, মনে রাখার জন্য মিত মানে মিথ্যা, এই জন্য মিথ্যার কথাগুলো এখানে। আর রূপ, একটা রূপ আছে আর একটা রূপ নাই, তখন এটা হবে। দেখেন আপনি এবার নিজে নিজে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি কি লিখছি? হৃদয় মন্দির। আচ্ছা বলুন তো, হৃদয় মন্দির যখন আমি বললাম, মন্দির দেখা যায় কিন্তু হৃদয় কিন্তু দেখা যায় না, তার মানে একটা রূপ আছে আর একটা রূপ নাই, তার মানে কোনটা? একটা রূপ আছে একটা রূপ নাই, মানে রূপক। তার মানে হৃদয় মন্দির আমরা এখানে লিখতে পারি হৃদয় মন্দির। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে জীবন প্রদীপ। একই কথা, জীবন প্রদীপ। আচ্ছা, আমরা জীবন কি দেখতে পারি না? জীবন দেখা যায় না, কিন্তু প্রদীপ দেখা যায়। তার মানে জীবন প্রদীপ কোন সমাস? রূপক। জীবন প্রদীপ। আচ্ছা, ব্যাস বাক্যগুলো আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, পরে কি লিখছে? মন মাঝি। আচ্ছা বলুন তো, মন মাঝি, মাঝি দেখা যায় যে নৌকা ভাই, কিন্তু মন দেখা যায় না। তার মন মাঝি কি এখানে? মন মাঝি রূপক। বুঝতেছেন তো? আচ্ছা, এখানে বেশ বাক্য মন রূপ মাঝি, জীবন রূপ প্রদীপ, হৃদয় রূপ মন্দির, এই বেশ বাক্য। আচ্ছা, পরে কি লিখছি? প্রাণ পাখি, এই যে প্রাণরূপ পাখি। প্রাণ পাখি যখন লিখবো, প্রাণ কিন্তু দেখা যায় না, পাখি ঠিকই দেখা যায়, তার মানে কি হবে? প্রাণ পাখি। আচ্ছা, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু কি হবে? একই কথা। বিষাদ মানে দুঃখ, সিন্ধু মানে সাগর, বিষাদ সিন্ধু। আচ্ছা, এখানে দুঃখ কি দেখা যায় নাকি? দুঃখ তো দেখা যায় না, সিন্ধু দেখা যায়, তার মানে এটাও এখানে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। আচ্ছা, বিষাদ সিন্ধু। আচ্ছা, অদর পল্লব। অদর পল্লব বুঝেন তো? অদর পল্লব মানে কি? পল্লব মানে পাতা, অদর মানে ঠোঁট। আসলে বলে না উষ্টাদর, একসাথে বলে না উষ্টাদর বলতে। অদর হলো, মনে করেন যে একটা ঠোঁট, যদি সুন্দর হয়েছে না, এই যে ঠোঁট আমি আসলাম, অদর পল্লব। উষ্টাদর মানে না, উষ্ঠ মানে উপরের ঠোঁট, অদর মানে নিচের ঠোঁট। উষ্টাদর একসাথে বলে, আবার অনেক সময় অদর পল্লব পুরাটাই বলে। যে এই যে উষ্টাদর, এই যে দেখেন এটা কিন্তু অনেক পাতার মতো দেখা যায় না? এই যে এটা অনেকটা পাতার মতো দেখা যায়। ওই যে এখানে এই পাতার সাথে এখানে মূলত টুটের তুলনা করে, এই জন্য এটাকে বলে উষ্টাদর বা অধর পল্লব। আচ্ছা, টুট মানুষের যত সুন্দর হবে, এই ঠোঁট কি কখনো পাতার মতো হয়ে যাবে? এই ঠোঁট কিন্তু যত সুন্দর হবে, এই ঠোঁট কিন্তু পাতার মতো হবে না।
তো যদি না হয় এই কথাটা কি সত্য না মিথ্যা হতে পারে? মিথ্যা। আর মিথ্যা যদি হয় তাহলে কি হবে? মিত, উপমিত। অদর পল্লব। আচ্ছা, যখন উপমিত হবে তখন নেই কথাটা বেশ বাক্যের মধ্যে পরে দিয়ে দিবেন। যেমন অধর পল্লবের নেই, এটা কি হবে? নেই কথাটা পরে হবে, অধর পল্লবের নেই, তখন এটা বেশ বাক্য এভাবে করা হবে। উপমিতর মধ্যে নেই পরে, আর উপমানের মধ্যে নেইটা থাকবে মধ্যে। আমি আসছি আস্তে আস্তে। আচ্ছা, ঠিক তেমনি চন্দ্রমুখ, একটা মুখ, অনেক সময় আমরা বলি না যে মুখ অনেক যদি সুন্দর থাকে, চন্দ্র চাঁদের সাথে তুলনা করে ফেলি, কিন্তু দেখেন তো যত সুন্দর হোক চাঁদের মতো কি হয়ে যাবে? কখনো পসিবল না, ইম্পসিবল। তার মানে যখন হবে না, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। আর মিথ্যা হলে কি হবে? চন্দ্রমুখ, এই যে উপমিত, চন্দ্রমুখ। আচ্ছা, তার মানে এটা কি হবে? নেই থাকবে শেষে, তার মানে মুখ চন্দ্রের নেই। এটা বেশ বাক্যে কি হবে? মুখ চন্দ্রের নেই, এই যে চন্দ্রমুখ। আচ্ছা, বিদ্যাসাগর। আচ্ছা, বিদ্যাসাগর যখন আসেন, সাগর দেখা যায়, বিদ্যা দেখা যায় না, তার মানে একটা রূপ আছে আর একটা রূপ নাই। না থাকলে কি? রূপক। বিদ্যাসাগর। আচ্ছা, গেল। সিংহ পুরুষ। আচ্ছা, এটা কখন বলে জানেন? যখন একটা পুরুষের অনেক সিংহের মতো সাহস থাকে। আচ্ছা, একটা সিংহের, একটা পুরুষের যতই সাহস থাকুক, এটা কি সিংহের মতো হয়ে যাবে? কখনোই সম্ভব না। তাই এটা কি? মিথ্যা কথা। হ্যাঁ, আর মিথ্যা হলে কি হবে? উপমিত। সিংহ পুরুষ, সিংহ পুরুষ। আচ্ছা, এবার আসেন ফুলকুমারী। আবারও বলতেছি, ফুল সুন্দর, একটা কুমারী মেয়েকে আমরা দেখে অনেক সময় বলি আর ফুলের মতো মুখ, বা ফুলের মতো, চাঁদের মতো, এরকম বলে ফেলি। যতই সুন্দর হোক, ফুলের সাথে তুলনা চলবে না, এটা কখনো সম্ভব না। তার মানে কি? ইম্পসিবল, মানে কি? অসম্ভব। তার মানে এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আর মিথ্যা হলে কি? উপমিত। ফুল কুমারী। আচ্ছা, কুসুম কোমল। আচ্ছা, এটা দেখেন, কুসুম তো আমরা চিনি, কোমল মানে নরম, কুসুম কিন্তু নরমই হয়। হ্যাঁ, এটা সত্য। তার মানে উপমাটা ঠিক আছে। তা সত্য হলে কি হবে? এখানে হবে কুসুম কোমল। হ্যাঁ, হ্যাঁ, কুসুমের নেই কমল, কি হবে এটা? ব্যাস বাক্য হবে কুসুমের নেই কমল। যখন এখানে উপমান হবে, নেই মধ্যে থাকবে আর উপমিত নেই শেষে থাকবে। আর রূপকের মধ্যে একটা রূপ থাকবে আর একটা রূপ থাকবে না। এই তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, অরুণ রাঙা। অরুণ মানে সূর্য, রাঙা মানে রঙিন। হ্যাঁ, সূর্য রাঙা মানে রঙিন বা লাল অনেকে বলে। তার মানে কি? অরুণ রাঙা, এটা সত্য না? সকালে যখন সূর্য উঠে রাঙা থাকে, এটা লালও বলা যায়। তো এটা সত্য কথা না? তো অরুণ রাঙা কি হবে? এখানে হবে উপমানের মধ্যে, অরুণ রাঙা, অরুণ রাঙা। ঠিক আছে। আচ্ছা, হাড়ি মুখ। আসলে অনেকের মুখ এরকম থাকে, অনেক বড় সড়ো। এটা আসলে আমাদের অনেক গ্রামগঞ্জ যেটা বলে না, হাড়ি মুখের ছেলে, হাড়ি মুখের ছেলে, এটাকে মূলত হাড়ি মুখ। আচ্ছা, যতই মুখ হাড়ির মতো হোক, এটা কি সম্ভব নাকি? না, মিথ্যা এটা। তার মানে যেহেতু সম্ভব না, এটা কি হবে? উপমিত হবে। হাড়ি মুখ, মিথ্যা। আচ্ছা, তুষার শীতল। হ্যাঁ, শীতল মানে ঠান্ডা, তুষার তো ঠান্ডাই হয়, তুষার মানে বরফ আমরা বলতে পারি। তার মানে কি সত্য? সত্য হলে উপমান। তুষার শীতল, তুষার শীতল। আচ্ছা, বাহুলতা। এই যে আমাদের বাহু। আচ্ছা, বাহু যতই আঁকা বাঁকা হোক বা যেমন হোক, কিন্তু লতার সাথে তুলনা করলে হবে? এটা বাহু কি লতা হয়ে যাবে? কখনোই হবে না। তার মানে মিথ্যা কথা। তার মানে কি? বাহুলতা উপমিত, বাহুলতা। আচ্ছা, কথামৃত। অমৃত মানে মধু আর কি, নাকি? আচ্ছা, কথা মানুষের বলে না, এই কথা খুব মিষ্টি, তোর মুখ খুব মিষ্টি, মধুর মতো। আচ্ছা, যতই মিষ্টি হোক, কথা কি একবারে অমৃত হয়ে যাবে নাকি? কখনোই পসিবল না। মিথ্যা কথা, মিথ্যা কথা উপমিত, কথামৃত, কথামৃত। আচ্ছা, কথা যোগ অমৃত, এটাকে আমরা সন্ধি করলে কথা যোগ অমৃত হয়। আচ্ছা, জ্ঞান বৃক্ষ। আচ্ছা, দেখেন তো, ও জ্ঞান বৃক্ষ, হ্যাঁ, বলে না অনেক দিনের পুরোনো বট গাছ, আর অনেক বয়স্ক লোক তাদের সাথে একটা তুলনা করে, যে বয়স্ক লোক অনেক কিছু দেখেছে, অনেক কিছু খেয়েছে, অনেক অভিজ্ঞতা অর্জন করিয়াছে, তার সাথে জ্ঞান বৃক্ষ বলে ফেলে। আচ্ছা, তো জ্ঞান দেখা যায়, আর বৃক্ষ দেখা যায়, তার মানে একটা রূপ আছে একটা রূপ নাই, তার মানে কি? রূপক।
জ্ঞান বৃক্ষ। আচ্ছা, নয়ন পদ্ম, নয়ন তো চোখ, পদ্ম মানে পাতা। অনেকে চোখ পদ্মের সাথে তুলনা করে, সুন্দর সুন্দর চোখ আছে। আমি আর আর্ট করলাম না, আমার আর্ট সুন্দর নাই। তাহলে এখানে এই যে নয়ন পদ্ম হয়ে গেল, যেমনই হোক নয়ন কি পদ্মের মতো পাতার মতো হয়ে যাবে? অনেক মানে মেয়েদের বড় বড় সুন্দর সুন্দর ডাগর ডাগর চোখ আছে না, এটা কিসের সাথে তুলনা করে? পদ্মের সাথে তুলনা করে। তো এটা সম্ভব না কখনোই, ইম্পসিবল, মানে মিথ্যা কথা, তার মানে উপমিত। নয়ন পদ্ম। আচ্ছা আচ্ছা, লৌহ কঠিন, হ্যাঁ লোহা তো কঠিন হয়, এটা সত্য কথা। তার লৌহ কঠিন কি উপমানের মধ্যে পড়বে। তার মেইন কথা, আমি সার কথাগুলো এটাই বলতে চাচ্ছি, যদি কথাটা সত্য হয় তার মানে উপমা, যেমন উপমা দ্বারা সত্য কথাগুলো বোঝায়, তাহলে এটা উপমান সমাস, উপমান কর্মদ্বারই। আর যদি মিত মানে মিথ্যা, যদি মিথ্যা হয় তাহলে উপমিত। আর যদি একটা রূপ আছে আর একটা রূপ নাই, সেটাই আসলে মূলত রূপক। তো এই তিনটার মধ্যে আসলে বেশি আসে, উপমান, উপমিত, রূপক। আর এটা কি বলে, মধ্যপদলিপিগুলো কি হয়? নাউন প্লাস নাউন, মানে বিশেষ্য প্লাস বিশেষ্য, ঘর জামাই বিশেষ্য বিশেষ। আর এখানে নাউন প্লাস নাউন হবে, এটাই মূলত মধ্যপদলিপি কর্মধারয় সমাস। আর এডজেক্টিভ প্লাস নাউন যখন হবে, এটা হলো সাধারণ কর্মধারয়, যেমন রাঙামাটি, মহানবী, মহাজন। আসসালামু আলাইকুম।